আজকের গল্প লেখিকা দেবিকা মিত্রর পুনর্মিলন। কাপাসডাঙ্গার এই ব্যানার্জি বাড়ির নাম ডাক বেশ আছে। এই বাড়ির গিন্নি ননিবালা দেবী বেশ কড়া ধাঁচের মানুষ। ওনার বাজখাই গলার জন্যই মনে হয় এ বাড়ি এখানে বিখ্যাত। এ বাড়ির কর্তা অমর্ত্য ব্যানার্জি আবার বিপরীত মেরুর মানুষ। ওনার গলার আওয়াজ তো শোনাই যায় না, বরং বলা যায় সাত চরে রা নেই। খুবই অমায়িক আর সরল সাদাসিধা খোলা মনের মানুষ। মুখে হাসি সবসময় লেগেই আছে। ওনাদের 6 ছেলে আর 2 মেয়ে, প্রত্যেকেই বেশ শিক্ষিত, আর ওনাদের বড় ছেলে অশোক ছাড়া সবাই বিবাহিত। ননিবালা দেবী ছেলে মেয়েদের জন্য নিজের পছন্দের পাত্রপাত্রীদের সাথেই তাদের বিয়ে দিয়েছেন। বড় ছেলে অশোক খুব ছোট থেকেই পাশের পাড়ার সামন্তদের বাড়ির নবেন্দু সামন্ত আর বিভাবতী দেবীর একমাত্র মেয়ে ময়নামতীকে পছন্দ করত, আর ময়নামতীও তাকে খুব পছন্দ করত। কিন্তু ময়নামতীরা অন্য জাতের বলে এই ব্যানার্জি বাড়িতে তার ঠাঁই হয়নি। অশোক বুঝে গিয়েছিল ওদের বিয়ে কিছুতেই ওর মা মেনে নেবেন না, তবে বাবার কোনো অমত ছিল না। তবু ওরা ওদের ভালোবাসা বজায় রাখে। যথাসময়ে অশোক ভালো চাকরি পায় এবং ইচ্ছা করেই কলকাতায় চাকরি নিয়ে চলে যায়। ছুটি ছাটায় বাড়ি এলে ময়নামতীর সাথে দেখা করে, আর প্রতিবারই ওকে জোরাজোরি করে ওর সাথে পালিয়ে যাওয়ার জন্য। কিন্তু ময়নামতী ওরফে ময়না কিছুতেই রাজি হয় না। ও বলে, বাবা মাকে কষ্ট দিয়ে কাঁদিয়ে ওনাদের আশীর্বাদ না নিয়ে বিয়ে করে কি সুখী হওয়া যায়? তার চেয়ে বরং যেমন চলছে তেমন চলুক। ময়নাকে ভুলে থাকার জন্য অশোক বাড়ি আসা প্রায়ই ছেড়ে দেয়, এমনকি চিঠি দেওয়াও ছেড়ে দেয়। তখন তো আর মোবাইল ছিল না, তবে বাড়িতেই ফোন ছিল। কিন্তু অশোক কখনোই ফোনে যোগাযোগ করেনি। এদিকে ময়নার বাবা বিত্তশালী নবেন্দুবাবুর পয়সার অভাব নেই। ওনারা খুব বড় ঘর দেখে ওনাদের আদরের ময়নাকে বিয়ে দিয়ে পরগোত্র করে দেন। ময়না মনে মনে কখনোই ওর স্বামী চন্দ্রনাথ দাসকে স্বামী হিসাবে মেনে নিতে পারে না। তবু সে স্বামীর ঘর করে বুকে মনে কষ্ট নিয়ে। বেশ বৈভবের মধ্যেই চন্দ্রনাথ তাকে রেখেছে, তবু যেন তার মনে শান্তি নেই। ময়না বহুদিন তাকে ছুতে পর্যন্ত দেয়নি। চন্দ্রনাথ কষ্ট পেলেও কোনো দিন জোর করেনি। ধীরে ধীরে ময়না অশোককে ভুলতে বসে আর চন্দ্রনাথের বাহুবন্ধনে আবদ্ধ হয়। বিয়ের বেশ কয়েক বছর পর ময়না পরপর 2 সন্তানের জন্ম দেয়। কিন্তু ময়না লক্ষ্য করে তার স্বামীর আচার আচরণে অনেক পরিবর্তন এসেছে। তিনি ছেলে মেয়ে দুটির কোনো অভাব না রাখলেও তাদের আর আগের মতো ভালোবাসে না, আর ময়নাকেও আর আগের মতো কাছে টেনে নেয় না, বরং ওদের উপর সবসময় বিরক্ত হয়ে থাকেন। অকারণে মারধর করেন, জিনিসপত্র ভাঙচুর করেন। ছেলে মেয়ে দুটি ওদের বাবার ধারে কাছে যেতে ভয় পায়। বেশ কিছু পরেই ময়না জানতে পারে ওর স্বামী অন্য নারীতে আসক্ত। ময়না মনে মনে ভাবে এটাই তার প্রাপ্য, কারণ সেও তো মন থেকে চন্দ্রনাথকে কোনো দিনই ভালোবাসতে পারেনি। যখনই চন্দ্রনাথ তাকে স্পর্শ করতে গেছে তখনই তাকে বাধা দিয়েছে। পরে যখন চন্দ্রনাথ ওকে বুকে টেনে নেয়, তখন ময়নার কাছে সেই স্পর্শ যেন অশোকের স্পর্শ বলেই মনে হতো। চন্দ্রনাথ সবই আন্দাজ করতে পারত, কিন্তু কোনোদিনই ময়নার কাছ থেকে কিছু জানতে চায়নি। এইভাবেই চন্দ্রনাথ ময়নার কাছ থেকে অনেক দূরে চলে যায়। একদিন ময়না চন্দ্রনাথের জামার পকেট থেকে একখানা চিঠি পায়। সেটা শম্পা নামের একটি মেয়ের লেখা চিঠি। তাতে লেখা, তুমি কেন 2 দিন আসোনি? একটা সুখবর দেওয়ার আছে, আমি তোমার সন্তানের মা হতে চলেছি। বিনুর হাতে চিঠিটা পাঠালাম।
চিঠি পাওয়া মাত্রই চলে এসো। ইতি তোমার আদরের শম্পা। চিঠিটা পড়ে ময়না মনে কষ্ট পায় আর বুঝতে পারে তাদের প্রতি অবহেলার কারণটা। এই নিয়ে ময়না কোনো দিনই চন্দ্রনাথের মুখোমুখি হয়নি বা কোনো প্রতিবাদ করেনি। অশোক বহুদিন পরে বাড়ি ফিরেছে মায়ের মৃত্যু সংবাদ পেয়ে। কয়েক বছর আগে বাবার অন্ত্যেষ্টিতে এসেছিল, আর কাজ মিটে যাওয়ার পর চলেও যায়। সেবারই শুনেছিল ময়না স্বামী সন্তান নিয়ে সুখে ঘর সংসার করছে। এবারও কাজকর্ম মিটে যাওয়ার পর চলে যায়, কিন্তু ময়নার খবর পর্যন্ত নেয় না। সে সুখে আছে জেনেই যেন শান্তি পেয়েছে। ময়নার বাবা মা দুজনেই বৃদ্ধ হয়েছেন। এই সামন্ত বাড়ি এখনো বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আছে। ময়না মাঝে মাঝে ছেলে মেয়ে দুটিকে নিয়ে আসে, কয়েকদিন থেকে চলে যায়। আগে চন্দ্রনাথও আসতো ওদের সাথে, কিন্তু এখন আর আসে না। ময়নাও ওকে জোর করে না। চন্দ্রনাথের সাথে ময়নার এখন প্রায়ই অশান্তি হয়। একসময় এই ঝগড়া চরম পর্যায়ে চলে যায়। চন্দ্রনাথ ময়নাকে মারধর করে, গালিগালাজ করে। ময়না ভাবে বাচ্চা দুটিকে নিয়ে কাপাসডাঙ্গায় চলে যাবে, কিন্তু বয়স্ক বাবা মাকে কষ্ট দিতে চায় না বলেই মার খেয়েও মুখ বুজে পড়ে থাকে। এই সব গন্ডগোলের সময় বাচ্চা দুটো ভয়ে লুকিয়ে পড়ে আর কাঁদে। একদিন রাতে চন্দ্রনাথ মদ্যপান করে বাড়ি ফিরে অকারণে ময়না আর ছেলে মেয়ে দুটিকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। ময়না তখন যেন চোখে অন্ধকার দেখে, মাথায় যেন বাজ পড়ে। কি করবে চিন্তা করে পায় না। সেই রাতে বাড়ির বাইরে ওরা তিনজনে রাত কাটায়। পরের দিন ওদের নিয়ে ময়না বাপের বাড়ি চলে যায়। ভোর ভোর ওদের কাপাসডাঙ্গার বাড়িতে দেখে নবেন্দুবাবু বুঝতেই পারেন কিছু একটা হয়েছে। পরে সব শুনে উনি বলেন, কিছুতেই চন্দ্রনাথকে ছাড়া যাবে না। ওর নামে কেস করে মানহানির মামলা করব। কিন্তু তখন ময়না বলে, ছেড়ে দাও বাবা, সবই আমার কপালের দোষ। এর বেশ কিছুদিন বাদে ময়না চন্দ্রনাথকে ডিভোর্স দিয়ে দেয়, কোনো কিছু দাবি না করেই। ময়না মনে প্রাণে চায় চন্দ্রনাথ সুখে থাকুক, আর নবেন্দুবাবুও চাননি ওই অপদার্থ জামাইয়ের পয়সায় নাতি নাতনি মানুষ হোক। সময়ের চক্রবালে সবাই চলতে থাকে। ছেলে রাঘব আর মেয়ে সেবন্তী বেশ বড় হয়ে গেছে। ওদের দাদু দিদাও মারা গেছেন। ময়না ওদের মনের মতো করে মানুষ করছে। অনেক ঝড় ঝাপটা সামলে অল্প বয়সেই ময়না যেন বুড়ি হয়ে গেছে। ওদের মানুষ করতে গিয়ে নিজের দিকে তাকাবার সময় পাইনি। রাঘব এখন ডাক্তারি পাশ করে কলকাতার এক সরকারি হাসপাতালে চাকরি করছে। সেবন্তীরও পড়া শেষ, এখন সে চাকরির প্রস্তুতি নিচ্ছে। ময়না ওকে পাত্রস্থ করার জন্য উঠে পড়ে লেগেছে। অল্প কয়েক বছরেই রাঘব ডাক্তারিতে বেশ পসার জমিয়ে ফেলেছে। ডাক্তার রাঘবপ্রিয় দাস নামে এক ডাকে হাসপাতালের সবাই চেনে। ওর মিষ্টি ব্যবহারে রোগীর অর্ধেক রোগ যেন সেরে যায়। আজ সকালে একজন বয়স্ক লোক হাসপাতালে ভর্তি হন অচৈতন্য অবস্থায়। এক স্বেচ্ছাসেবী সংগঠন থেকে ওনাকে ভর্তি করা হয়। রাঘবের উপর ওনার দেখভাল করার ভার পড়ে। রাঘব ওনাকে দেখে বুঝতে পারে বহুদিন অনাহারে থাকার ফলেই শরীরের অবস্থা এমন হয়েছে। দিন রাত এক করে রাঘব ওনার সেবা করে। ওনার এমনই অবস্থা যে গলা দিয়ে কথা বের হচ্ছে না। শরীরটা একদম জরাজীর্ণ হয়ে পড়েছে। নামধাম কিছুই বলতে পারছেন না। মাঝে মধ্যে একটা দুটো কথা খুব সংকীর্ণ কণ্ঠে বলছেন।
রাঘব শোনার চেষ্টা করে প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পারে উনি ময়না নামে কাকে যেন ডাকছেন। এককালে যে উনি খুব সুন্দর ছিলেন সেটা ওনার চেহারা দেখলেই বোঝা যায়। রাঘব মনে মনে ভাবে উনি হয়তো খুব বড় বাড়ির ছেলে ছিলেন, যে কোনো কারণে আজ এই অবস্থা। সুস্থ হয়ে উঠলে ওনার থেকে সব জানা যাবে। রাঘবের সুচিকিৎসায় অল্প কয়েকদিনের মধ্যে উনি একটু সুস্থ হয়ে ওঠেন। উনি ওনার নাম ধান সবই বলতে পারছেন, তবে খুবই ক্ষীণ কণ্ঠে। তা থেকেই জানা যায় ওনার নাম অশোক ব্যানার্জি, আর উনি এক সরকারি অফিসে চাকরি করতেন। মাস 6 হলো উনি অবসর নিয়েছেন। কলকাতায় ভাড়া বাড়িতে থাকেন। উনি অবিবাহিত, দীর্ঘদিন ওই বাড়িতেই ভাড়া আছেন। বাড়িওয়ালি আর ওনার স্বামী অনেকদিন হলো মারা গেছেন। ওনাদের একমাত্র ছেলে মন্টু, ওকে উনি নিজের সন্তানের মতো ভালোবাসতেন। সে সেই সুযোগ নিয়ে ওনার সব টাকা পয়সা নিজের নামে করে নেন। আসলে উনি মন্টুকে খুব বিশ্বাস করতেন। একদিন খুব অসুস্থ হয়ে অবচেতন হয়ে পড়লে ওনাকে মন্টু রাতের অন্ধকারে রাস্তায় ফুটপাতে ফেলে রেখে চলে যায়। রাঘব বুঝতে পারে দীর্ঘদিন ধরে ওনাকে ওনার খাবারের সাথে ঘুমের ওষুধ খাওয়াতো ওই বদমাইশটা, তাই শরীর ক্ষীণ হয়ে পড়েছে। রাঘব জিজ্ঞেস করে, আপনার আপনজন বলতে কেউ নেই? উনি বলেন, এখানে কেউ নেই, তবে কাপাসডাঙ্গায় আমার আদি বাড়ি আছে। সেখানে আমার ভাইয়েরা তাদের পরিবার নিয়ে থাকে। কাপাসডাঙ্গা শুনে রাঘব চমকে ওঠে, বলে, কাপাসডাঙ্গার কোথায় আপনার বাড়ি? উনি তখন বলেন, ব্যানার্জিদের বাড়ি বললে যে কেউ দেখিয়ে দেবে। রাঘব কিছু একটা আন্দাজ করে চুপ করে গিয়ে তখন বলে, অনেকক্ষণ কথা বলছেন, এবার চুপ করে শুয়ে ঘুমোনোর চেষ্টা করুন। উনি তখন বলেন, আমার তো এখন এটাই কাজ, কেবল ঘুমোনো। রাঘবের মনে পড়ে যেদিন ওদের বাবা ওদের তিনজনকে ওখান থেকে তাড়িয়ে দেন আর ওরা দাদুর বাড়ি চলে আসে। তখনকার একদিনের কথা, যেদিন ওর মা কাঁদতে কাঁদতে নিজের কপালকে দোষারোপ করছিলেন আর বলছিলেন, তোমরা যদি অশোকদার সাথে আমার বিয়ে দিতে রাজি হতে, তাহলে আজকে আর এই দিনটা তোমাদের দেখতে হতো না, আর আমাকে বাচ্চাদের নিয়ে তোমাদের কাছে আসতেও হতো না। ব্যানার্জি বাড়ি আর তোমাদের মধ্যে রেষারেষিতে আমাদের জীবন দুটো নষ্ট হয়ে গেল। ওর মা আরও বলেন, আমি কোনোদিনই তোমাদের জামাইকে মন থেকে মেনে নিতে পারিনি। অশোকদার জায়গায় ওকে কিছুতেই বসাতে পারিনি। এসব কথা রাঘব ঘরের বাইরে দাঁড়িয়ে আড়াল থেকে শুনেছিল। রাঘব তখন ছোট ছিল বলেই এর মানে বুঝতে পারেনি। কথাগুলো সব ভুলেই গিয়েছিল, কিন্তু আজ আবার নতুন করে মনে পড়ে গেল। ময়না সেবন্তীর বিয়ে ঠিক করে রাঘবকে জানায় যাতে ও ছুটি নিয়ে আসতে পারে। এই জন্য যথাসময় রাঘব চলে আসে আর খুব ধুমধাম করেই সেবন্তীর সাথে ফরাসডাঙ্গার পরমব্রত মাইতির বিয়ে হয়ে যায়। বিয়ে, বৌভাত সব মিটে যাওয়ার পরও বেশ কয়েকদিন থেকে রাঘব কলকাতায় ফেরার আগে মাকে বলে, মা, তুমি এখানে একা থাকবে কেন? আমার সাথে কলকাতায় চলো। ময়না বলে, এই এত বড় বাড়ি ফেলে কি করে যাব? তুই চলে যা, আমি ঠিকই থাকতে পারবো। বাধ্য হয়েই রাঘব ফিরে আসে। রাঘব কলকাতায় ফিরে এসে আবার হাসপাতালে চলে আসে এবং অশোকবাবুর চিকিৎসার ভার নিয়ে নেয়।
ধীরে ধীরে উনি একদম সুস্থ হয়ে ওঠেন, কিন্তু সুস্থ হয়ে কোথায় ফিরে যাবেন বুঝতে পারেন না। উনি আর মন্টুর কাছে থাকতে চান না, খুবই চিন্তা করতে থাকেন। পরে রাঘবকে বলেন তিনি আবার কাপাসডাঙ্গায় নিজের জন্মভিটেতে ফিরে যাবেন। রাঘব বলে, কাপাসডাঙ্গায় কোথায় থাকবেন? আপনাদের সেই বাড়ি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অনেকদিন আগেই আপনার ভাইরা ওখান থেকে চলে গেছেন। উনি মাথায় হাত দিয়ে বসে পড়েন, পরে বলেন, তাহলে রাস্তায় থাকবো আর ভিক্ষা করব? রাঘব বলে, চিন্তা করবেন না কাকু, আপনাকে এখন আমি আমার ভাড়া বাড়িতে নিয়ে যাব, আপনি আমার সাথে থাকবেন। অশোক বাধ্য হয় ওর কথা মেনে নিতে। ময়না এবার রাঘবকে বিয়ে দেবে বলে উঠে পড়ে লেগে যায় এবং একটা পাত্রী ঠিক করে রাঘবকে ডেকে পাঠায়। রাঘব হাসপাতাল থেকে ছুটি নিয়ে অশোক বাবুকে সাথে করে কাপাসডাঙ্গার বাড়িতে ফেরে। অশোক নিজের গ্রামে অনেকদিন বাদে এলো। ঢুকতে ঢুকতে যা দেখছেন তাতেই তার আনন্দ লাগছে, আর শিশুসুলভ আচরণ করছেন। কখনো আনন্দে হাততালি দিয়ে উঠছেন, আবার কখনো রাঘবকে জড়িয়ে ধরে আদর করছেন। পথে যেতে যেতে কোথায় কার বাড়ি, কোথায় কি ছিল সব বলতে থাকেন। আনন্দে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। রাঘবের হাত ধরে বলে, ডাক্তার বাবু, আজ তোমার জন্য আমি আমার গ্রামে আসতে পারলাম। তোমায় আশীর্বাদ করি, তোমরা ভালো থেকো। সামনে একটা মস্ত পুকুর দেখে চিনতে পেরে বলেন, এটা তো দত্তদের পুকুর। এই পুকুরে ছোটবেলায় কত স্নান করেছি, আর বাড়ি ফিরে মায়ের কাছে মারও খেয়েছি। হঠাৎ গাড়ি থামতেই উনি তাকিয়ে ওনাদের বাড়ির অবস্থা দেখে কেঁদে ফেলেন। পরে বাচ্চাদের মতো করে বলে ওঠেন, ডাক্তারবাবু, আমি তাহলে কোথায় থাকব? রাঘব বলে, আপনি আমাদের বাড়ি থাকবেন, চিন্তার কিছু নেই। গাড়ি এসে যখন সামন্তদের বাড়ির সামনে থামে, তখন উনি বলে ওঠেন, এটা আমার ময়নার বাড়ি। রাঘব গাড়ি থেকে নেমে ওনাকেও নামায়। উনি বলেন, এখানে কেন ডাক্তারবাবু? এই বাড়িটার ময়নাদের নেই? রাঘব কোনো কথার উত্তর না দিয়ে ওনাকে নিয়ে ভেতরে ঢোকার সময় সেবন্তী ছুটে আসে দাদার গলার আওয়াজ পেয়ে। দাদার সাথে অশোককে দেখে থমকে দাঁড়ায় এবং ইশারায় দাদাকে জিজ্ঞেস করে, ইনি কে? রাঘব বলে, উনি আমাদের কাকু হন, প্রণাম করো। সেবন্তী ওনাকে প্রণাম করে, আর অশোক ওকে আশীর্বাদ করে বলেন, সুখী হও মা, ভালো থেকো তোমরা। সেবন্তীকে দেখে উনি বলেন, তোমাকে খুব চেনা চেনা লাগছে, কিন্তু চিন্তা করে কিছুই বলতে পারেন না। বাড়িতে ঢুকতেই ময়না বেরিয়ে এসে বলে, এত দেরি হলো কেন রে বাবু? কতক্ষণ অপেক্ষা করে? বলেই থেমে গিয়ে ওদের দিকে তাকিয়ে দেখে, হঠাৎ করে অশোককে যে দেখতে পাবে তা ময়না কল্পনাও করতে পারেনি। আবেগে আপ্লুত হয়ে বলে, অশোকদা, তুমি? বলে চেঁচিয়ে উঠে কাছে এসে হাত ধরে ঘরে নিয়ে যেতে যেতে আবার বলে, এ কি চেহারা হয়েছে তোমার? একদম বুড়ো হয়ে গেছো।
অশোক ময়নার কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে বলে, ময়না, তুমি এখানেই থাকো? তাই বুঝি এই বাড়িটা এখনো সুন্দর আছে, ঠিক তোমারই মতো? রাঘব তখন বলে, মা, তুমি কাকুকে ঘরে নিয়ে গিয়ে বিছানায় বসাও। অনেকটা রাস্তায় এসেছেন তো, অসুস্থ শরীর আবার না খারাপ না হয়ে যায়। ওনাকে একটু গরম দুধ আর বিস্কুট দাও, পরে স্নান করে ভাত খাবেন। অনেক দিন বাদে রাঘব মায়ের মুখে যে অনাবিল হাসি দেখেছে তা ধরে রাখার দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেয়। হারিয়ে যাওয়া জিনিস ফিরে পেলে লোকের মুখে যে আনন্দের অভিব্যক্তি ফুটে ওঠে, তা আজ মায়ের মুখ দেখে দুই ভাই বোন খুব তৃপ্তি পায়। রাঘব পরে বোনকে মায়ের আর অশোক কাকুর সম্পর্কের কথা সব জানায়। দুদিনের মধ্যেই ময়নার বয়স যেন এক ধাপে অনেকটা কমে গেছে, আর অশোক যে অসুস্থ ছিল তা বোঝার উপায় নেই। দুজনকে দেখে বোঝাই যায় ওদের সম্পর্ক জন্ম জন্মান্তরের, এ যেন অটুট বন্ধন। আজকে ময়নাকে দেখে সত্যি সুখী মনে হচ্ছে। যথাসময়ে রাঘবের বিয়ে হয়ে যায় কলকাতার এক ইংরেজি স্কুলের শিক্ষিকা এবং কলকাতার বাসিন্দা দেবরূপ মাইতি ও অনুপমা মাইতির মেয়ে দেবপর্ণার সাথে। বিয়ে, বৌভাত, অষ্টমঙ্গলা কাটিয়ে এবার ওদের কর্মস্থলে ফিরে যাওয়ার সময় চলে এসেছে। সেবন্তীও পরমব্রতের সাথে শ্বশুর বাড়ি ফিরে গেছে। রাঘব বোন আর পরমব্রত এবং দেবপর্ণার সাথে সব রকম আলোচনা করে। ওরা সবাই তাতে সাদরে সম্মতি জানায়। ময়নার ব্যবহারে জামাই আর ছেলের বউ খুব খুশি। তারা ওকে খুব ভালোবাসে আর শ্রদ্ধাও করে। আজ সেই 15ই অগ্রহায়ণ। আগের দিনই সেবন্তী আর পরমব্রত চলে এসেছে। ওরা বলেছে দাদারা চলে যাবে, তাই দেখা করতে এসেছি। রাঘব আর দেবপর্ণা কাপড় জামা ইত্যাদি কেনার সাথে সাথে অন্য সব ব্যবস্থাই করে রেখেছে। সেবন্তী আর দেবপর্ণা নিজেরা সাজগোজ করে মাকেও সাজিয়ে দেয়। রাঘব আবার অশোক কাকুকে সাজগোজ করিয়ে রাখে। দুজনকে সুন্দর লাগছে, যেন কয়েক বছর কমে গেছে। ওনাদের বলা হয়েছে আজ দেবপর্ণার জন্মদিন, তাই এসব ব্যবস্থা করা হয়েছে। সন্ধ্যা হয়ে গেছে। এবার সেই মাহেন্দ্রক্ষণ এসে গেছে। রেজিস্ট্রার এসে গেছেন। উনি সব পেপারে সই সাবুত করাতে থাকেন ময়না আর অশোককে। ওরা এতে আশ্চর্য হলেও বাধা দেননি, বরং মুখ দেখে বোঝা যায় খুশি হয়েছেন। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর মালা বদল আর সিঁদুর দানও হয়। কাঁচা পাকা চুলে সেদিন ময়নাকে মোহময়ী লাগছিল। মুখে যেন হাসি উছলে পড়ছে। জামাই আর নতুন বউয়ের কাছে একটু লজ্জা পেলেও ওরা কিন্তু ওনাদের স্বাভাবিক রাখার চেষ্টা করে যায়। এর কয়েকদিন বাদেই রাঘব আর সেবন্তীরা যে যার জায়গায় ফিরে যায়। এই সামন্ত বাড়িতে থেকে যান দুই কপত কপতি। ওদের পুনর্মিলনে সবার ভালোবাসা আর আশীর্বাদের প্রয়োজন। বড়রা আশীর্বাদ আর ছোটরা ভালোবাসা জানালে বাধিত হব। ওদের বিবাহিত জীবন সুখের হোক, এই কামনাই করি। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।